নমস্কার বন্ধুরা, কথা আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন এভি কথাকে বলে, কিরে এত গরম চা কেন খাচ্ছিস, এত অন্যমনস্ক হয়ে আছিস কেন বলতো। এরপর কথা বলে, আপনি চা খাচ্ছেন? তখন এভি বলে, হ্যাঁ, ঋতু আর জুনি দিয়েছে। তখন এই নিয়ে তাদের মধ্যে হিংসুটি শুরু হয়ে যায়। তখন ছোটকা বলে, আচ্ছা তোরা কিরে, যেখানেই পারিস সেখানেই ঝগড়া লেগে যাস। এরপর প্র্যাটি এদিকে ঋতুকে বলে, আপনি সাবধানে থাকবেন। তখন ঋতু বলে, আমি জানি, আপনার উপর আমার পুরো ভরসা আছে, আপনি এই কেসটা সলভ করবেন। তখন অনিকেত বলে, আমাদের কিন্তু তিলকের উপর নজর রাখতে হবে। তখন তিলক মনে মনে এটাই বলতে লাগে যে আমি ফাঁসলে একা ফাঁসবো না, চিত্রা গুহকে নিয়েই ফাঁসবো। এরপর অন্যদিকে দেখা যায় যে একটি অচেনা লোক আসে এবং সে প্রান্তিককে ফোন করে এবং প্রান্তিককে ফোন করে জানায় যে বস, আমি টার্গেট করে ফেলেছি। তখন প্রান্তিক বলে, আচ্ছা গুড, তুই কিন্তু এরকমভাবে কাজটা করবি যেন কেউ সন্দেহ না করে, আর শোন, কোনো প্রমাণ রেখে কিন্তু আসবি না, খুব সাবধানে, তোকে যেন কেউ চিনতে না পারে, কেউ যেন কিছু টের না পায়। এরপর সেই লোকটি বলে, আপনি চিন্তা করবেন না বস, কেউ কিচ্ছুটি টের পাবে না। ওর প্রান্তিক বলে, কথাগুলি গুহ আর অগ্নিপ, তোমরা কি ভেবেছিলে যে এক এক করে আমাদের সব রহস্য ফাঁস করে দেবে? না কথা, এটা একদমই হতে পারে না, এতটা সহজ নয়। প্রান্তিক বিশ্বাসকে ধরাটা এতটা সহজ নয়। এর পরের মুহূর্তে দেখা যায় সেই লোকটি এসে তিলকবাবুকে তার শরীরে কিছু একটা ইনজেক্ট করে দেয়। তারপরই তিলকবাবু জোরে চিৎকার করে। দেখা যায় যে তিলকবাবুর এই চিৎকার শুনে সবাই আচমকায় পড়ে যায়। এরপর তিলকবাবুর দিকে সবাই দৌড়ে যায়। তখন দৌড়ে গিয়ে দেখে যে তিলকবাবু মাটিতে লুটে পড়েছে এবং কেউ কিছুটাই বুঝতে পারছিল না। ওর সবাই তাড়াতাড়ি করে বলেন, আচ্ছা তিলকবাবু, আপনার কি হয়েছে? আপনাকে কেউ কিছু করেছে? আপনি কি লোকটাকে দেখেছেন? এরপর সেই লোকটি যখন পালাতে চাইল তখন সেই লোকটি কথার সাথে ধাক্কা খায়। তখন কথাও সেই লোকটিকে ভালো করেই দেখতে পারে। এরপর কথা অন্য কিছু না ভেবে তাড়াতাড়ি করে তিলকবাবুর কাছে চলে যান। এরপর দেখা যায় যে তিলককে ভালো জায়গায় একটা শুইয়ে দেওয়া হয়। তখন সবাই এটাই জিজ্ঞেস করেন, আচ্ছা ওনার কি হয়েছে, হঠাৎ করে উনি এরকমভাবে হয়ে গেলেন কেন? এরপর কথা কাউকে একটা খুঁজতে লাগে। তখন এভি এসে বলে, কি রে, তুই কাকে খুঁজছিস? ওর কথা বলে, পাচক মশাই, আমি ওই লোকটাকে দেখেছি, ওই লোকটার হাতে একটা সিরিঞ্জ ছিল যেটা তিলকবাবুকেই ঢুকিয়ে দিয়েছে। তখন এভি বলে, কি বলছিস তুই? এরপর কথা বলে, হ্যাঁ পাচক মশাই, আর ওই লোকটা এদিকেই কোথাও গেছে। তখন কথা, এভি আর বাকিরাও সেই লোকটাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছে, কিন্তু তখন দেখতে পাচ্ছিল না কাউকে। এরপর কথা বলে, আচ্ছা আমাদের তিলকবাবুর কাছেই যেতে হবে। ওর কথা সেখানে গিয়ে এটাই লক্ষ্য করে যে তিলকের ঘাড়েও সেই একই রকম জট রয়েছে, যা আশ্রমের ওই জ্যোতিষীর ঘাড়েও আমি দেখেছি। তিনি মেজো মায়ের সাথে কথা বলছিলেন। বিষয়টা এত কাকতালীয় কি করে হতে পারে? পর কথা বলে, না না, হয়তো একই জায়গায় জট রয়েছে, কিন্তু হয়তো দুটো মানুষ আলাদা। পর এভি এসে কথাকে বলে, কি রে, কি ভাবছিস? তখন কথা এভিকে বলে, পাচক মশাই, তিলকবাবু তো সত্যিটা বলতে চেয়েছিল, উনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। এখন সেই বাঁশির রহস্য আর কিরিট দুটোর পাথরের রহস্য, সেটা আমরা কি করে জানবো? পর কথার মনে পড়ে যে তিলকবাবু বলেছিলেন যে সব সত্যি সহ্য করার মতো হয় না, কিছু সত্যি না জানাই ভালো। বলে, আমি জানতাম এরকম কিছু একটা হবে, কিন্তু আমাদের চোখের সামনে এই কাজটা করে চলে গেল আর আমরা কিচ্ছু করতে পারলাম না। এরপর সেই লোকটি প্রান্তিককে ফোন করে। প্রান্তিককে ফোন করে বলে, বস, কাজটা হয়ে গেছে। তখন প্রান্তিক এটা শুনে খুবই খুশি হয়। ওয়েল ডান। আচ্ছা তুই তাড়াতাড়ি আমার সাথে দেখা কর, আমি তোকে আজকে খুশি করে দেব, তুই যা চাইবি তাই হবে। প্রান্তিক চিত্রাকে বলে, আপনার পথের কাঁটা শেষ হয়ে গেছে। তখন প্রান্তিক বলে, না, এখনো নিশ্চিন্ত হতে পারিনি। তুমি তো তিলকবাবুকে একেবারের জন্য শেষ করতে পারতে, আর ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমার নিশ্চিত নেই। তখন প্রান্তিক বলে, আমি ওনার এরকম হাসর করেছি যে উনি কথা বলার মতো অবস্থাতে নেই। দেখা যায় সেখানে ম্যান্ডি এসে বলে, আচ্ছা আপনি আন্টির পথের কাঁটা তো সরিয়ে দিলেন, কিন্তু আমার পথের কাঁটা? তখন প্রান্তিক বলে, কথার কথা বলছেন তো? প্রান্তিক বলে, তুমি একটু শান্ত হও। এরপর ম্যান্ডি বলে, শান্ত হব কি করে, ওর জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য আমি কাউকে আমার মুখ দেখাতে পারছি না, পুরো প্রেস মিডিয়ার সামনে আমার প্রেস্টিজটা একেবারে নষ্ট হয়ে গেছে। তখন প্রান্তিক বলে, দেখুন, এই রাগটাই কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো, আর আমরা তিনজন মিলে যদি কিছু একটা আচমকাই করে ফেলি তাহলে কথা কেন, স্বয়ং কথার এভিও কিছু করতে পারবে না। সবেমাত্র তোমার রহস্যটা কথা সবার সামনে প্রকাশ করেছে, তাই এখন করা কিছু ঠিক হবে না। এরপর চিত্রা বলে, প্রান্তিক ঠিকই বলেছে। তখন প্রান্তিক বলে, হ্যাঁ, প্রান্তিক সবসময় ঠিকই কথা বলে। তখন প্রান্তিক বলে, আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, তিলক ওই বাঁশিটার পেছনে এত উঠে পড়ে লেগেছিল কেন?
পর চিত্রা মনে মনে বলে চোরের নজর পোঁচকায়, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, এই ভয়টাই তো ছিল। তখন প্রান্তিক বলে এত কিছু ভেবে লাভ নেই ম্যাডাম, আপনি সত্যিটা বলুন, আর বাসিটার ভ্যালুয়েশন যাই হয়ে থাকুক না কেন আমার কিন্তু হিস্সা চাই। আর ম্যান্ডি বলে আর আমার প্রতিশোধ চাই কথার বিরুদ্ধে। এর পরের মুহূর্তে দেখা যায় যে তিলককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন এইদিকে সবাই সবকিছুই নজর রাখছিল। এরপর কথা এদিকে বলে আচ্ছা পাচক মশাই এখন কি হবে, এখন সত্যিটাই বা আমরা কি করে জানবো? মানছি উনি একটা দোষ করেছেন, কিন্তু তাই বলে কি ওনাকে কেউ মারার চেষ্টা করবে? এরপর এবি বলে তুই কিছু চিন্তা করিস না আর কাঁদিস না, আমাদেরই ভুল যে আমরা ঠিক করে নজর রাখতে পারিনি। এরপর ডাক্তারবাবু এসে জানায় যে এরকম কেসে দেখা যায় যে যদি এরকম একটা কেমিক্যাল কারো শরীরে ঢুকে পড়ে তাহলে সেই মানুষটা সাথে সাথেই তার পুরো শরীর প্যারালাইজ হয়ে যেতে পারে। আর এক্ষেত্রে সেটাই হয়েছে, উনি অ্যালাইভ তো আছেন কিন্তু ওনার ব্রেনটা কিছুতেই কাজ করছে না। এরপরে সবাইকে গিয়ে বলে ডাক্তারবাবু এটাই বলেছেন যে উনি সারতেও পারেন আবার নাও সারতে পারেন, 1 বছর 2 বছর কোনো ঠিক নেই, এই সময় লাগতে পারে। এরপর এভি বলে আচ্ছা বাকি প্ল্যানটা আমরা সবাই বাড়িতে গিয়ে করি, চল সবাই বাড়ি ফিরে যাই। তখন কথা বলে পাচক মশাই আপনারা যান, আমি এখানেই থাকবো। তখন এভি বলে তুই কি পাগল নাকি, আমি তোকে এখানে রেখে যাব? এটা হচ্ছে পুলিশ হাসপাতাল, এখানে কত রকমের কেস আসে তুই কি জানিস, তুই কি এসব দেখতে পারবি? তখন কথা বলে পাচক মশাই আপনি চিন্তা করবেন না, দেখুন আর যদি আমরা চলে গেলেই তিলকবাবুর জ্ঞান ফিরে আসে তখন, আর আমরা যদি কেউ না থাকি সত্যিটা আমরা কি করে জানবো? এরপর প্র্যাটি বলে আচ্ছা ব্রো, আমার মনে হচ্ছে যে কথা ঠিকই বলছে, ও এখানে থাকুক। এরপর অনিকেত বলে আচ্ছা আমি বলছি কি কথা যখন এখানে থাকবে তাহলে তুইও এখানে থাক। তখন এবি বলে এই দেখলি তো এই সব কিছু তোর জন্য আমাকে করতে হচ্ছে, আমার কত কাজ পেন্ডিং পড়ে আছে। তখন প্র্যাটি আর আকি এবিকে বোঝায়, বলে তোরা জানিস না ও সব ভালো সাজার জন্য করে। তখন ছোটকা বলে মোটেও কথা ভালো সাজার জন্য করে না, কথা সত্যিই ভালো, ও কারোর বিপদ দেখলে ওর সামনে চলে যায়। এরপর কথাকে ছোটকা বলে আমি তোমাকে যত দেখি ততটাই অবাক হই, দেখে আমার একজনের কথা খুব মনে পড়ে, অগ্নির মায়ের কথা। এরপর সবাই সেখান থেকে চলে যায়, কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করতে লাগে। তখন এবি বলে এই তো শুরু হয়ে গেল হটলাইনের কানেকশন। পরের মুহূর্তে দেখা যায় যে হাসপাতালে চিত্রা চলে আসে। চিত্রা মনে মনে এটাই বলে যে যতক্ষণ না আমি নিজের চোখে তিলকবাবুকে পুরোপুরিভাবে প্যারালাইজ হয়েছে কিনা সেটা দেখি আমার নিশ্চিত নেই। এরপর কথাকে চিত্রা দেখতে পায়, কথাকে দেখে চিত্রা সেখান থেকে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর চিত্রার মাথায় একটি বুদ্ধি আসে, পর কথা এবিকে জোর করে যে তিলকবাবুর সাথে ও দেখা করবে। তখন এবি বলে আরে এসব করে কিছু লাভ হবে না, উনি তো প্যারালাইজ হয়ে গেছেন। এরপর কথা বলে না পাচক মশাই, উনি কিছু বলার চেষ্টা করছিলেন, আমাদেরকে তো চেষ্টাটা করতেই হবে। এরপর কথা গিয়ে তিলকবাবুকে এটাই জিজ্ঞেস করছে তিলকবাবু আপনি কিছু বলতে চাইছিলেন আমাকে বলুন। ওর কথা তিলকবাবুকে একটি কাগজ আর একটি কলম দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না, উনি কোনোভাবেই রেসপন্স করছিলেন না। এর পরের মুহূর্তে দেখা যায় যে সেখানে চিত্রা এসে পড়ে নার্সের ভেষ ধরে। তখন চিত্রা এসে বলে আচ্ছা আপনারা কি পুলিশের লোক? কথা বলে না না আসলে আমরা এরকম কিছুই না, আসলে আমাদের বাড়িতে একটা ঘটনায় ওনার এরকম অবস্থা হয়ে গেছে। তখন চিত্রা বলে আপনারা প্লিজ এখান থেকে চলে যান, এখানে পুলিশ আর নার্স স্টাফ ছাড়া এখানে আর কেউ এলাও নয়। কথা বলে আমাদের সত্যিটা জানতে হবে। চিত্রা কথাকে বলে দেখুন আপনারা কিন্তু এভাবে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারেন না, তাতে পেশেন্ট আরো ব্যস্ত হয়ে পড়বে, হিতে বিপরীত হবে। এরপর এভি বলে না না ম্যাডাম আমরা এখান থেকে চলে যাচ্ছি। চিত্রা বলে যাক বাবা আপদ বিদায় হলো। এরপর কথা খেয়াল করে যে তিলকবাবুর হৃদস্পন্দনটা কমে যাচ্ছে। তখন এভি বলে আরে এরকম হয়ে থাকে একটু একটু, তুই চিন্তা করিস না, আর নার্স তো আছেনি। চিত্রা তাড়াহুড়োর মধ্যে তার হাত থেকে ট্রেটা পড়ে যায়। তখন কথা বলে আচ্ছা আমি আপনার সাহায্য করব? চিত্রা বলে না আমি সামনে নেব থ্যাংক ইউ। এরপর কথা চিত্রার হাতে সেই আংটিটা খেয়াল করতে পারে। তখন কথা সেই আংটিটা দেখে এটাই মনে মনে ভাবতে লাগে যে আচ্ছা এই আংটিটা কোথাও যেন আমি দেখেছি, এই আংটি তো মেজো মায়ের হাতে ছিল। তাও বুঝে যায়। এরপর চিত্রা বলে কথা এই আংটিটা দেখে ফেললো না তো, তাড়াহুড়োর মধ্যে আমি এই আংটিটা খুলতেই ভুলে গিয়েছিলাম। তখন কথা চিত্রাকে কিছু জিজ্ঞেস করবে, তখন চিত্রা বলে বললাম তো ম্যাডাম আপনি এখান থেকে চলে যান, আমি সামলে নেব। ওর বাইরে দাঁড়িয়ে কথা এটাই ভাবতে লাগে যে বারবার সন্দেহর কাঁটাটা মেজমার দিকে কেন যাচ্ছে, বারবার এটাই কেন মনে হচ্ছে যে তিলকবাবুর আশেপাশে মেজমাই রয়েছে। মেজমার হাতে যে আংটিটা রয়েছে সেই আংটিটা তো সেম এনার হাতেও রয়েছে, এটা সবটা কাকতালীয় কি করে হতে পারে? না না আমি হয়তো শুধু শুধু বড়দের উপর সন্দেহ করছি, এইভাবে বড়দের উপর সন্দেহ করাটা ঠিক নয়। এটা কি হচ্ছে মা নন্দী, সেদিন আশ্রমে মেজমায়ের সাথে যাকে কথা বলতে দেখলাম তিনি তো একজন জ্যোতিষী ছিলেন,
ওনার ঘাড়েও এই একই জ্বলন রয়েছে, যেমনটাই তিলকবাবুর ঘাড়েও রয়েছে। বারবার মেজমার কথাই আমার কেন মনে পড়ছে ঠাকুর। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।